আজকের বিষয় কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন। প্রথম পয়েন্ট, রাসায়নিক বন্ধন তিন প্রকার: আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। এগুলো চেনার উপায় কী? যদি কোনো যৌগে ধাতু এবং অধাতু থাকে তাহলে আমরা বলবো ওই যৌগটা আয়নীয় বা তড়িযোজী হবে, কারণ আয়নীয় যৌগ আয়ন দ্বারা গঠিত হয়। ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয়, তাদের মিলনে আয়নীয় যৌগ তৈরি হয়। সেই কারণে ধাতু অধাতু থাকা মানে যৌগগুলো কী হবে? আয়নীয় হবে। উদাহরণস্বরূপ যদি বলা হয় NaCl, Na ধাতু, Cl অধাতু, তাই এটা আয়নীয় যৌগ। MgBr2, ম্যাগনেসিয়াম ধাতু, ব্রোমিন অধাতু। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, ইত্যাদি ইত্যাদি। যদি একই মৌল দ্বারা গঠিত যৌগ হয় এবং অধাতু অধাতুর সমন্বয়ে যদি গঠিত যৌগ হয় তাহলে সেটা হবে সমযোজী যৌগ, যেরকম H2O2, CO2, SO2 ইত্যাদি। কারণ এর সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের মাধ্যমে তৈরি হয়। আর অসমযোজী যৌগ চেনার উপায় হচ্ছে যে একটি যৌগতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে এবং অন্য আয়ন বা যৌগতে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হতে হবে, মানে 8-এর কম ইলেকট্রন থাকতে হবে বা ক্যাটায়ন হতে হবে। যেরকম উদাহরণস্বরূপ যদি বলা হয় NH3 নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে আর BF3 কেন্দ্রীয় পরমাণু বোরনের 6টা ইলেকট্রন থাকে, 8টা হয়নি, তাই NH3 তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় BF3-কে দান করে অসমযোজী বন্ধন গঠন করে। NH4+ একই রকম NH3 এবং H+ এর মধ্যে অসমযোজী বন্ধন গঠিত হয়েছে। অর্থাৎ অসমযোজী বন্ধন গঠিত হতে গেলে একটা যৌগতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে এবং একজনের ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, তড়িৎযোজ্যতা এবং সমযোজতা কীভাবে পরিমাপ করা হয়। তড়িৎযোজ্যতা পরিমাপ করা হয় যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন সংখ্যা দ্বারা। উদাহরণস্বরূপ যদি বলি যে NaCl এ Na একটা ইলেকট্রন ছেড়ে Na+ হয়, Cl একটা ইলেকট্রন করে Cl- হয়, অর্থাৎ NaCl এ Na এর তড়িৎযোজ্যতা হচ্ছে 1, Cl এর তড়িৎযোজ্যতাও 1। MgCl2 যদি বলা হয় ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে, তাহলে ম্যাগনেসিয়ামের তড়িৎযোজ্যতা 2 আর Cl একটা ইলেকট্রন গ্রহণ করে Cl এর তড়িৎযোজ্যতা 1। আর সমযোজতা পরিমাপ করা হয় ইলেকট্রন জোড় সংখ্যা দ্বারা। কোনো মৌলের বাইরের কক্ষে যদি 5টা ইলেকট্রন থাকে, যেরকম উদাহরণস্বরূপ নাইট্রোজেন, তাহলে 8টা হতে গেলে তাকে 3টা জোড় গঠন করতে হবে, তাই এটা 3টা সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ এর সমযোজতা 3। তাই সমযোজতার পরিমাপ হচ্ছে ইলেকট্রন জোড় সংখ্যা দ্বারা। যতগুলো ইলেকট্রন জোড় সংখ্যা পাওয়া যাবে বা গঠন করবে ততগুলো তার সমযোজতা। অক্সিজেন তার বাইরের কক্ষে 6টা থাকে, তাহলে 2টো ইলেকট্রন জোড় গঠন করে, অর্থাৎ এর সমযোজতা 2। পরের পয়েন্ট, যে একসঙ্গে একটা যৌগের মধ্যে একাধিক বন্ধন থাকতে পারে তার উদাহরণ। যেমন সমযোজী এবং অসমযোজী যৌগ একই সঙ্গে থাকে বা বন্ধন থাকে, উদাহরণ কি? উত্তর হবে O3। সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন উভয়ই রয়েছে এমন একটা যৌগের উদাহরণ যদি জিজ্ঞেস করে, উত্তর হবে O3 NH4+। আর সমযোজী, অসমযোজী এবং তড়িৎযোজী 3 প্রকার বন্ধন রয়েছে এরকম যৌগের উদাহরণ যদি জানতে চাই, উত্তর হবে NH4Cl। কেন? NH3-তে সমযোজী বন্ধন, NH3 এবং H+ অসমযোজী বন্ধন, আর NH4+Cl আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এবারে যদি জিজ্ঞেস করে সমযোজী, অসমযোজী, তড়িৎযোজী এবং হাইড্রোজেন বন্ধন রয়েছে এমন একটা যৌগের উদাহরণ দাও, উত্তর হবে ব্লু ভিট্রিয়ল বা CuSO4.5H2। পরের পয়েন্ট, যে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কাদের মধ্যে দেখা যায়? 3টা তীব্র তড়িণাত্মক মৌলের সঙ্গে, মানে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের একটা দুর্বল আকর্ষণ বল ঘটে, তাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। এই বন্ধনের শক্তির মান 10 থেকে 41 কিলোজুলের মধ্যে হয়। এই হাইড্রোজেন বন্ধনের যদি ক্ষমতা যদি বলা হয়, 3টা হাইড্রোজেন বন্ধন যে হয় F এর সঙ্গে H এর, অক্সিজেনের সঙ্গে H এর এবং নাইট্রোজেনের সঙ্গে H এর,
তিনটার মধ্যে শক্তি যদি বেশি বলা হয় এফের সঙ্গে এইচের। কেন? যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হবে তত হাইড্রোজেনের বন্ধনের শক্তি বেশি হবে। সেই কারণে ফ্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ বেশি বলে এই ফ্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনটা শক্তি বেশি, আর সবচেয়ে কম হবে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন। পরের পয়েন্ট, যে হাইড্রোজেন বন্ধন দুভাবে হয়, একটা ইন্টারমলিকুলার মানে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা ইন্ট্রামলিকুলার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ইন্টার কথার মানে হচ্ছে একাধিক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ঘটে, আর ইন্ট্রা মানে একটি অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন ঘটে। আমরা যদি বলি উদাহরণ হিসাবে যে HF, H2O, NH3 বা অ্যালকোহল, বা আমরা যদি বেঞ্জিন বলয়যুক্ত যৌগের ক্ষেত্রে যদি নেওয়া হয় যে মেটা যৌগ এবং প্যারা যৌগ, এদের ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে। আর অন্ত হয় অর্থ যৌগ, যেরকম অর্থ হাইড্রোক্সি বেঞ্জয়িক অ্যাসিড, অর্থ নাইট্রোফেনল, এদের ক্ষেত্রে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে। কেন? কারণ অর্থ যৌগ মানে 1 এবং 2 অর্থাৎ কাছাকাছি দুটো কার্যকরীমূলক থাকে, তাদের থাকার কারণে তাদের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বলো বা এফের সঙ্গে হাইড্রোজেন বলো বা নিনের সঙ্গে হাইড্রোজেনের একটা আকর্ষণ বল সংগঠিত হয়, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। কিন্তু মেটা বা প্যারাতে ওরা দূরে থাকার কারণে কার্যকরীমূলকগুলো তাদের মধ্যে ওই হাইড্রোজেন বন্ধন সংগঠিত হয় না। সেই কারণে অর্থ মেটা এবং প্যারা যৌগের মধ্যে অর্থতে ইন্ট্রামলিকুলার মানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ঘটে, আর মেটা এবং প্যারাতে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন ঘটে। এর ফলস্বরূপ কী ঘটনা ঘটে, যে অন্ত হলে অণুর সংখ্যা 1 ছিল 1ই থাকবে, অর্থাৎ তার কার্যকরী আণবিক ভরের কোনো পরিবর্তন হবে না, ফলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বেও না। আর যদি আন্ত ঘটে তাহলে তারা একাধিক যৌগের সঙ্গে যুক্ত হয়, ফলে তাদের কার্যকরী যে আণবিক ভর অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আরেকটা কথা যদি বলা হয় যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যখন হয়, তারা নিজের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন করে নিচ্ছে, তারা জলের সঙ্গে আর হাইড্রোজেন বন্ধন করতে চায় না। সেই কারণে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন জলে দাব্যতা হচ্ছে কম। আর মেটা এবং প্যারা যে যৌগগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে যেহেতু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করতে পারে না, তারা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে, সেখানে মেটা এবং প্যারা জলে দাব্য হয়। তাহলে অর্থ প্যারা মেটার মধ্যে অর্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, মেটা বা প্যারা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অর্থ জলে দাব্যতা কম, মেটা প্যারা জলে দাব্যতা বেশি। আর উদ্বায়ী দিয়ে ব্যাখ্যা করা যে কোনটা বেশি উদ্বায়ী, উত্তর হবে অর্থ বেশি উদ্বায়ী। কেন? অর্থ যেহেতু একক রূপে থাকে, তাহলে এর আণবিক ভর যেহেতু কম, তাহলে এরা সহজে বাষ্পিত হয়, তাহলে অর্থের উদ্বায়ী ক্ষমতা মানে বাষ্পিত হওয়ার ক্ষমতা বেশি মেটা প্যারার তুলনায়। এরপরে আমরা সিলেবাসের যে পয়েন্ট রয়েছে যে তড়িজয়ী যৌগের আকার কেমন হবে। তড়িজয়ী যৌগের আকার জানতে গেলে আমাকে জানতে হবে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত। ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত সর্বনিম্ন মান হবে 0 আর সর্বোচ্চ মান হবে 1। কেন? অ্যানায়নের ব্যাসার্ধের তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়, বড় জোর সমান হতে পারে। এই 0 থেকে 1 এই মানটাকে আমরা যদি কয়েকটা স্ল্যাবে ভাগ করি, সেই অনুযায়ী আকার পাওয়া যায়। যদি ফাইয়ের মান 0 থেকে 0.155 হয় তাহলে আকার হবে রৈখিক, আর 0.155 থেকে 0.225 হয় তাহলে হবে ত্রিভুজাকার, আর 0.225 থেকে 0.414 যদি হয় তাহলে হবে চতুস্থলকী, আর 0.414 থেকে 0.732 যদি হয় অষ্টতলকী, আর 0.732 থেকে 1 যদি হয় তাহলে হবে ঘনাকার। তাহলে এইভাবে আমরা তড়িযৌগের আকার আমরা বলে দিতে পারবো। মানে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ জানা থাকে, ভাগ করব, ভাগ করে একটা মান আসবে, ওই মানটা যে রেঞ্জের মধ্যে পড়বে সেই আকার হবে। এরপরে চলে আসবো তড়িৎ যৌগের শক্তি বলতে কোন শক্তিকে বোঝায়।
তড়িৎ যোগের শক্তি হচ্ছে নাম হচ্ছে ল্যাটিস শক্তি। আর ল্যাটিস শক্তি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা ল্যাটিস শক্তি বলব। ল্যাটিস শক্তি যেহেতু শক্তি উৎপন্ন হয়, এটাকে আমরা তাপমোচী বা তাপ উৎপাদক প্রক্রিয়া বলতে পারি। এই ল্যাটিস শক্তি যে দুটি বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের গুণফলের সমানুপাতিক এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে ল্যাটিস শক্তি কার বেশি হবে বা কার কম হবে যদি জানতে চাই, তাহলে আমরা অনায়াসে বলে দিতে পারবো। দেখবো যদি আধান বাড়ে কোনো যৌগের, তাহলে তার ল্যাটিস শক্তি বেশি হবে। আর যদি দেখা যায় আধান অনেক যৌগগুলো সমান কিন্তু তাদের দূরত্ব যদি দেখা যায় ক্যাটায়নের মধ্যে দূরত্ব যার বেশি হবে, তার ল্যাটিস শক্তি কম হবে। উদাহরণস্বরূপ যদি বলি NaCl, MgCl2, AlCl3, এদের দেখা গেছে এনের +1 হয়, Mg2+ হয়, Al3+ হয়। তাহলে আধান AlCl3 ক্ষেত্রে বেশি। তাহলে আধান যেহেতু বেশি, তাহলে AlCl3-র ল্যাটিস শক্তি বেশি। আরেকটা উদাহরণ যদি বলা হয় যে NaCl, NaBr, NaI যদি বলা হয়, তো এদের সবারই আধান সমান, কিন্তু যদি আকার দেখা যায় যে NaI'র যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব বেশি। কেন? আইর আকার বড়, তো দূরত্ব বেশি হওয়ার কারণে NaI ল্যাটিস শক্তি কম। তাই এইভাবে আমরা এই ল্যাটিস শক্তি কোন যৌগের বেশি হবে এবং কোন যৌগ কম হবে তা আমরা ওই বর্ন-ল্যান্ড সমীকরণের সাহায্যে বলে দিতে পারবো, যেখানে বলা হচ্ছে যে ল্যাটিস শক্তি আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এবার পরের পয়েন্ট, যে তড়িৎযোজী যৌগগুলো বা আয়নীয় যৌগগুলো 100% তড়িৎযোজী বা আয়নীয় থাকতে পারে না। তাদের তড়িৎযোজী যৌগের প্রবণতা বা ধর্মটা কিছুটা সমযোজিতে পরিণত বা রূপান্তরিত হয়। কেন? কারণ ক্যাটায়নের আকার ছোট বলে তার আকর্ষণ বল বেশি, সে অ্যানায়নের আকৃতি বিকৃতি ঘটাবে, আর এটাকে আমরা বলি পোলারাইজেশন বা ধ্রুবায়ন। আর এই পোলারাইজেশনের মান যত বেশি হবে তত এই তড়িৎযোজী যৌগের সমযোজী চরিত্রে পরিণত হওয়ার পরিমাণটা বাড়বে। তাহলে পোলারাইজেশন বা ধ্রুবায়ন হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের আকারের বিকৃতি। এই বিকৃতি বা পোলারাইজেশনের মান যত বেশি হবে তড়িৎ যৌগের সমযোজী চরিত্র তত বেশি হবে। আর সমযোজিত বেড়ে যাওয়া মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, জলে দাব্যতা হ্রাস পাবে, আর অ্যালকোহল বা জৈব দ্রাবকে দাব্যতা বৃদ্ধি পাবে। এবারে ওই পোলারাইজেশনের মান কার বেশি হবে সেটা জানতে গেলে তোমাকে জেনে নিতে হবে যে ক্যাটায়নের আকার ছোট হলে এবং অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে পোলারাইজেশন বেশি হবে। কেন? ক্যাটায়নের আকার ছোট মানে আকর্ষণ বেশি, ফলে অ্যানায়নের আকারের বিকৃতি ঘটানো খুব সহজে সম্ভব। আর অ্যানায়নের আকার বড় হলে অ্যানায়নকে আকারের বিকৃতি ঘটানো খুবই সহজে সম্ভব। সেই কারণে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যদি বেশি হয় তাতেও পোলারাইজেশনের মান বেশি হবে। আর এই পোলারাইজেশনের মান যত বেশি হবে তত ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়ার কারণে তড়িৎযোজী যৌগটা সমযোজী চরিত্রে বেশি পরিমাণে রূপান্তরিত হবে, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে এবং জলে দাব্যতা হ্রাস পাবে। একটা উদাহরণ হিসেবে যদি বলা হয় যে NaCl, NaBr, NaI এদের সবারই আধান সমান, কিন্তু অ্যানায়নের আকার যদি দেখা যায় বড় হচ্ছে I-, তাই I- আকার বড় হওয়ার কারণে এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ফলে NaI হচ্ছে বেশি সমযোজী চরিত্র হয়ে যায়। পরের পয়েন্ট, যে সমযোজী যৌগের শক্তি বলতে আমরা বন্ধন শক্তি বলবো। যেরকম তড়িৎ যৌগের শক্তি মানে আমরা ল্যাটিস শক্তি পড়ে নিয়েছি, তাহলে সমযোজী যৌগের শক্তিটা কি? সমযোজী শক্তি যেহেতু বন্ধনটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, সেই কারণে এদের শক্তিকে আমরা বলবো বন্ধন শক্তি। আর সেই বন্ধন শক্তি জানতে গেলে আমাকে বন্ধন জেনে নিতে হবে। সমযোজী বন্ধন দু প্রকার হয়, একটা সিগমা বন্ধন হয়, একটা পাই বন্ধন হয়। সিগমা বন্ধন হচ্ছে পারমাণবিক কক্ষকগুলোর মুখোমুখি অবিলেপন, আর পাই বন্ধন হচ্ছে পারমাণবিক কক্ষকগুলোর পাশাপাশি অবিলেপন। যেহেতু মুখোমুখি অবিলেপনের ফলে অভিলেপন অঞ্চলের মান বেশি হয়, তাই আমরা অনায়াসে বলে দিতে পারবো যে সিগমা বন্ধনের শক্তি
পাই বন্ধনের তুলনায় বেশি। এবারে সিগমা বন্ধনগুলো যদি শক্তির ক্রম দেখা যায়, কোন সিগমা বন্ধনের শক্তি বেশি? আমরা যদি বলি যে পি এবং পির মধ্যে যদি কক্ষকে যদি সমন্বয় ঘটে, তাহলে সেখানে অভিলম্বন অঞ্চল বেশি হয়, ফলে পিপি সিগমা বন্ধনের শক্তিটা বেশি। কার তুলনায় বেশি? এসপির তুলনায়। সেটা আবার কার তুলনায় বেশি? এস এর তুলনায়। অর্থাৎ এস কক্ষকের মিলনে যে আমাদের সিগমা বন্ধন তৈরি হয় তার শক্তিটা কম, পি এবং পির মিলনে যে সিগমা বন্ধনটা তৈরি হয় তার মিলনে শক্তিটা বেশি, সিগমা বন্ধনের শক্তিটা বেশি। আর বন্ধন শক্তির সঙ্গে বন্ধন দৈর্ঘ্যের যদি আমরা তুলনা করি, কেমন সম্পর্ক? যে যত বন্ধন দৈর্ঘ্য বড় হবে তত বন্ধন শক্তি কম হবে। কেন? বন্ধন দৈর্ঘ্য বড় হলে সহজে তাকে বন্ধনটাকে বিভাজিত করা বা বিয়োজিত করা যায়। সেইখানে বন্ধন দৈর্ঘ্য এবং বন্ধন শক্তি পরস্পর ব্যস্তানুপাতিক। এরপরে যেটা আমরা মূল পয়েন্টে চলে আসবো, যে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি কোশ্চেন পড়ে সমযোগের আকার থেকে। সেই আকার জানতে গেলে তোমাকে জেনে নিতে হবে যে হাইব্রিডেশন। যে হাইব্রিডেশন বের করার একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে এইচ সমান হাফ ভি প্লাস এস মাইনাস সি প্লাস এ। এইচ হচ্ছে হাইব্রিডেশন, যার মান আমরা পাবো 2 যদি বেরোয় তাহলে আমরা বলবো সংকরিত কক্ষক হচ্ছে এসপি, কারণ একটা এস আর একটা পি। এইচের মান যদি 3 বেরোয় তাহলে আমরা বলবো sp2। এইচের মান যদি 4 বেরোয় আমরা বলবো sp3। এইচের মান যদি 5 বেরোয় আমরা সংকরণ বলবো sp3d। এইচের মান যদি 6 বেরোয় আমরা কেন্দ্রীয় বন্ধন সংকরণ বলবো sp3d2। এইচের মান যদি 7 বেরোয় আমরা সংকরণ বলবো sp3d3। তাই এখানে আমাকে আগে জেনে নিতে হবে ভিটা কি। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা। এবার কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় কি? কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় হচ্ছে যার সংখ্যা কম হবে এবং যার আকার বড় হবে। এক সংখ্যায় কম হতে হবে এবং আকারে বড় হতে হবে। এবার এসটা কি? এস হচ্ছে একযোজী মৌলের সংখ্যা। একযোজী মৌল যতগুলো থাকবে সেটাই হচ্ছে এস। এবার অনেক কোশ্চেন হতে স্যার একযোজী মৌল দ্বিযোজী মৌল থাকে, দ্বিযোজী মৌল থাকলে এসের মান 0 হবে। কেন? একযোজী মৌল একটা সিগমা বন্ধন করে বলে সিগমা বন্ধনের যোগ হয়ে যায়, কিন্তু দ্বিযোজী মৌল একটা সিগমা করে একটা পাই করে, সেইখানে সিগমার জন্য যোগ হচ্ছে এবং পাই জন্য বিয়োগ হচ্ছে, আলটিমেট কোনো যোগই হবে না। অর্থাৎ দ্বিযোজী মৌল থাকলে এসের মান 0। আর যদি ত্রিযোজী মৌল থাকে একটা সিগমা করে দুটো পাই করে, অর্থাৎ -1 যোগ হবে। তাহলে আবার বলছি, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা, এস হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, আর দ্বিযোজীর হলে এসের মান 0 হবে, ত্রিযোজী হলে এসের মান -1 করে হবে। আর সি হচ্ছে ক্যাটায়নের আধান, আর এ হচ্ছে অ্যানায়নের আধান। মানে ক্যাটায়নের আধান হলে বিয়োগ হবে আর অ্যানায়নের আধান হলে যোগ হবে। এইভাবে আমরা সংকরণ বা এইচের মান পাবো, এইচের মান থেকে সংকরায়ন পাবো, আর সংকরায়ন যদি পেয়ে যাই আমরা আকৃতি পেয়ে যাব। এসপি যদি সংকরায়িত কক্ষক আমরা পাই তাহলে বলবো এই যৌগের আকৃতি হবে রৈখিক বা লিনিয়ার। sp2 যদি হয় তাহলে আমরা বলবো ত্রিকোণীয় সমতলীয় বা ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। sp3 যদি হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকী। sp3d যদি হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইঅ্যাঙ্গোনাল বাইপিরামিডাল, যাকে শর্টে বলে টিবিপি। sp3d2 যদি হয় তাহলে অষ্টতলকীয় অক্টাহেড্রাল। sp3d3 যদি হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় বা পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাই এইভাবে আমরা এইচের মান বের করব, এইচের মান বের করলে সংকরণ পাবো, সংকরণ বের করলে গঠন পাবো। তবে গঠন বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে লোন পেয়ার আছে কিনা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিনা। কারণ সমস্ত ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে না, কিছু ইলেকট্রন জোড় পড়ে থাকে যাকে আমরা বলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিনা জানবো কী করে? যে আমাদের এইচের মান যে বেরিয়েছে ধরো 4, কিন্তু দেখা গেছে তার প্রান্তীয় মৌলের সংখ্যা 3, তাহলে একটা নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু রয়েছে। কারণ 4 তার বন্ধন থাকার কথা, কিন্তু 3টা পরমাণু থাকার কারণে 3টা বন্ধন সম্পন্ন হবে, তাহলে একটা বন্ধন তৈরি হয়নি, মানে ওই ইলেকট্রন জোড়টা পড়ে রয়েছে। সেই কারণে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা যদি থাকে তাহলে আকারের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কোনো আকৃতি নেই, জিরো শেপ। সেই কারণে ওই আকৃতিগুলো যেটা হওয়া উচিত ছিল সেখান থেকে পরিবর্তিত হয়ে অন্য আকৃতি হবে। তাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করার উপায় হচ্ছে এইচের মান যা থাকবে সেখান থেকে প্রান্তীয় মৌলের সংখ্যা বাদ দিলেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পেয়ে যাব। আমি লিস্ট করে দেখাচ্ছি, সেই লিস্টটা দেখতে থাকুন। তার মাঝখানে একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
দেখুন প্রথম যে লেখা আছে কলাম করা আছে অণু বা আয়ন, দ্বিতীয় কলামে আছে এইচ বের করার মান বা এইচ কীভাবে বের করতে হয়, 3 নম্বরে আছে সংকরায়িত কক্ষ, কীভাবে সংকরায়িত কক্ষগুলো আমরা কত হবে বলবো কী করে, আর যৌগের গঠন কী হওয়া উচিত ছিল, মানে যদি কী সংকরায়িত হলে কী হয় সেটা তো আমরা বলবো, আর নিঃসঙ্গ ইলেকট্রনের কটা যেটা আমরা বললাম কী করে বের করতে হয়, আর প্রকৃত গঠনটা কেমন হবে, আর গঠন আমরা পেয়ে যাব এবং তার পাশাপাশি ইংলিশ নামগুলো কী হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই BF2। তাহলে BF2 যদি এইচ বের করতে হয়, হাফ বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার বাইরে কক্ষে 2টা ইলেকট্রন থাকে 2, আর 2টা ফ্লোরিন একযোজী মৌল, তাই 2 + 2, আর তাকে 2 দিয়ে ভাগ করতে 2। তাহলে 2 বেরোচ্ছে মানে সংকরান কী হবে SP, আর SP হলে কেমন গঠন হবে, রৈখিক। লোন পেয়ার আছে না নেই, না লোন পেয়ার নেই, কেন, এইচের মান 2 বেরিয়েছে আর দুটোই প্রান্তীয় মৌল আছে, 2 - 2 = 0, তাহলে রৈখিকই থাকবে, আর রৈখিকে ইংলিশে বলে লিনিয়ার। BF3 বা BH3 যদি বলা হয়, তাহলে এইচের মান কত বেরোবে, কেন্দ্রীয় পরমাণু বোরন, বোরনের বাইরে কক্ষে 3টা ইলেকট্রন থাকে, আর 3টা ফ্লোরিন, যোগ করলে 3 3 6, 6কে দিতে হলে 3, অর্থাৎ সংকরণ হবে SP2। আর SP2 হলে কেমন গঠন হয়, ত্রিকোণীয় সমতলীয়। এবার লোন পেয়ার আছে না নেই, আমরা লোন পেয়ার বের করে দেখব, না নেই, কেন, এইচের মান 3 আর 3টে প্রান্তীয় মৌল আছে, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে গঠন কেমন হবে, ত্রিকোণীয় সমতলেই হবে, অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। এবারে যদি বলা হয় CH4 বা CCl4, এদের ক্ষেত্রে এইচের মান কত হবে, এইচ সমান হাফ, এবার কার্বন কেন্দ্রীয় পরমাণু, তার বাইরে 4টা থাকে, আর 4টা এইচ, 4 4 8, 2 দিয়ে ভাগ করলে 4, সংকরণ হবে তাহলে SP3, আর SP3 হলে কি হবে, চতুস্থলকীয়। আর চতুস্থলকে যদি হয় তাহলে লোন পেয়ার আছে না নেই, আমরা লোন পেয়ার দেখব, না নেই, 4 থেকে 4 বাদ দিলে কত 0, অর্থাৎ চতুস্থলেই থাকে। এবার যদি উদাহরণে আসি NH3, তাহলে NH3-তে এইচের মান কত বেরোবে, হাফ, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাই নাইট্রোজেনের বাইরে কটা থাকে, 5টা, এই বাইরে কক্ষে কটা থাকবে আমরা সহজেই জানবো কী করে, যে যত নম্বর শ্রেণী মৌল তার বাইরে কক্ষে ততগুলো ইলেকট্রন থাকে, নাইট্রোজেন 15 নম্বর শ্রেণী মৌল, বাইরে কক্ষে 5টা থাকে, তাহলে 5 আর 3টা হাইড্রোজেন 3, 5 3 8, 8কে দিয়ে ভাগলে 4, তাই 4 বেরিয়েছে মানে এইচের মান 4, মনে সংকরণ হবে SP3, আর SP3 যদি হয় গঠন হবে চতুস্থলকীয়। আর চতুস্থলকীয় হওয়া উচিত ছিল, কিন্তু লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার কটা রয়েছে, কারণ আমরা বলেছি এইচের মান 4 কিন্তু প্রান্তীয় মৌল 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত, লোন পেয়ার 1, যেহেতু লোন পেয়ারের আকৃতি নেই তখন কিন্তু চতুস্থলকীয় আর হবে না। তাহলে একটা চতুস্থলকীয় মানে স্ট্যান্ডের মতন যদি আমরা ভাবি, স্ট্যান্ডের যদি একটা পা না থাকে বা একটা মাথা না থাকে, তাহলে 3টা পা রয়েছে, একটা পিরামিডের মতন পড়ে রয়েছে, সেইখানে আমরা বলবো এটার গঠন চতুস্থলকীয় নয়, এটার গঠন হচ্ছে পিরামিডীয় বা ইংলিশে বলে পিরামিডাল। এবারে চলে আসি জলের ক্ষেত্রেও আমরা এইচের মান বেরোবে 4, কারণ অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার বাইরে 6টা, আর 2টা হাইড্রোজেন 2, 6 2 8 মানে 4, 4 মানে SP3 মানে গঠন হওয়া উচিত চতুস্থলকীয়, কিন্তু লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার কটা রয়েছে, এইচের মান যেহেতু 4 বেরিয়েছে, আর প্রান্তীয় হলো 2, 4 থেকে 2 বাদ দিলে কত 2, আর 2 মানে লোন পেয়ার 2টা থাকার কারণে আকৃতি চতুস্থলকে যে 4টা বাহু ছিল 2টো বাহু না থাকার কারণে ইংরাজি অক্ষর ভির মতন লাগবে, অর্থাৎ ভি শেপ বা ভি আকৃতি বিশিষ্ট। এবার একটা ক্যাটায়ন নিয়ে যদি এক্সাম্পল করা হয়, যে NH4+, তো NH4+, এইচের মান কীভাবে বের করতে হবে, যে এইচ সমান হাফ, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেন বাইরে 5টা থাকে, হাইড্রোজেন 4টা, 5 4 9, আর ক্যাটায়ন হলে বিয়োগ হয়, একটা ক্যাটায়ন 1 বিয়োগ হয়ে গেল, তাহলে 8, 8 থেকে 2 দিয়ে ভাগ করলে 4, 4 মানে সংকরণ SP3, আর SP3 হলে গঠন কেমন হবে, চতুস্থলকীয়। এবার লোন পেয়ার আছে না নেই, না নেই, কেন 4 বেরিয়েছে এইচের মান, 4টেই প্রান্তীয় মৌল রয়েছে, তাতে 4 থেকে 4 বদলে 0, তাহলে লোন চতুস্থলকীয়ই হবে। এবারে চলে আসি PCl5 এর এইচের মান কত বেরোবে, হাফ, ফসফরাসের বাইরে পক্ষে 5টা, আর 5টা সেলের জন্য 5, 5 5 10, 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে কি সংকরায়ন, SP3D, আর SP3D যদি হয় তাহলে গঠন কেমন হবে, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। লোন পেয়ার কত, LPর মান হচ্ছে 5 থেকে 5 বাদ দিলে 0, কোনো লোন পেয়ার নেই, তাহলে গঠন যেরকম ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হওয়ার কথা সেরকমই হবে, একে আমরা ইংলিশে বলি TBP। এবার যে ICl4+, এইচের মান কত হবে, কেন্দ্রীয় পরমাণু আইয়ের বাইরে থাকে 7, আর 4টা সেলের জন্য 4, আর ক্যাটায়ন হলে 1 বিয়োগ হবে,
তাহলে 7 4 11 থেকে 1 বাদ দিলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 মানে কি সংকরণ sp3d। আর sp3d হলে কেমন গঠন হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, কিন্তু লোন পেয়ার রয়েছে। কটা লোন পেয়ার রয়েছে আমাদের এইচ এর মান 5 বেরিয়েছে, কিন্তু প্রান্তীয় মৌলের সংখ্যা কত রয়েছে 4, 4টা সেল রয়েছে, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত 1, তাহলে লোন পেয়ার যেহেতু 1 হয়েছে তাহলে টিবিবি স্ট্রাকচারের একটা বাহুতে মানে ভূমির যে টিবিবি মানে কি ত্রিভুজের উপরে একটা বন্ধন নিচের দিকে একটা বন্ধন, তা ত্রিভুজের একটা বাহুতে যদি একটা লোন পেয়ার থাকে আর লোন পেয়ার যেহেতু আকৃতি নেই তাহলে গঠনটা লাগবে বিকৃত চতুস্তলক বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। মানে চতুস্তলকে যেমন 4টা বাহু থাকে এরও 4টা বাহু রয়েছে কিন্তু অরিজিনাল চতুস্তলকের মতো নয়, এই কারণে আমরা বলবো বিকৃত চতুস্তলক বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। এবারে চলে আসবো ClF3। ClF3 গঠন হচ্ছে এইচ বের করবো কীভাবে, হাফ Cl হচ্ছে কেন্দ্রবিন্দু বাইরে করে 7 আর 3টা ফ্লোরিন 7 3 10, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আর সংকরণ তাহলে হবে sp3d। লোন পেয়ার কটা রয়েছে এইচ এর মান 5 কিন্তু প্রান্তীয় মৌল 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে লোন পেয়ার রয়েছে 2। তাহলে লোন পেয়ার যেহেতু 2 আছে, দুটা ইলেকট্রন যদি আমরা ওই ত্রিভুজের দুটা বাহুতে বসিয়ে দিই তাহলে দেখবে গঠন যদি আমরা দেখি পাবো টি আকৃতির মতন লাগবে, কারণ দুটা বাহুতে দুটা লোন পেয়ার যার আকৃতি নেই আর ত্রিভুজের একটা বাহুতে এক পড়ে আছে আর উপরে একটা বাহু রয়েছে বন্ধন রয়েছে, নিচে একটা বন্ধন রয়েছে, তাহলে টি শেপ লাগবে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে যদি এইচ এর মান 5 বেরোয় sp3d সংকরণ হয়, তখন যদি আমরা একটা লোন পেয়ার থাকে হবে বিকৃত চতুস্তলক, দুটা লোন পেয়ার থাকলে হবে টি আকৃতি। এবারে চলে আসি যদি 3টে লোন পেয়ার থাকে তখন কেমন হবে, তখন হবে আই শেপ, যেরকম আমরা উদাহরণ দিয়ে বলছি ICl2 মাইনাস বা I3 মাইনাস। দেখো কেন্দ্রে পরমাণু হচ্ছে আইয়ের ব্যাক হবে 7টা আর দুটো সেলের জন্য 2 আর অ্যানানের জন্য 1 যোগ হবে, তাহলে 7 2 9 1 10, 10কে দিতে হলে 5, 5 মানে sp3d আর sp3d হলে টিবিপি স্ট্রাকচার হওয়া উচিত ছিল, কিন্তু লোন পেয়ার কটা রয়েছে এইচ এর মান 5 কিন্তু প্রান্তীয় মৌলের সংখ্যা 2, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তো লোন পেয়ার রয়েছে 3। তা 3টা লোন পেয়ার ত্রিভুজের 3টে বাহুতে বসে গেলে শুধুমাত্র উপরে একটা বন্ধন থাকবে নিচে একটা বন্ধন থাকবে, তাহলে দেখতে কেমন লাগবে আই আকৃতি বিশিষ্ট, অর্থাৎ এইখানে বা রৈখিক বলতে পারি, রৈখিক বা আই আকৃতি বিশিষ্ট। এবারে চলে আসি যে SF6-এ এইচ এর মান কত বেরোবে, সালফারের বাইরে কক্ষে 6, 6টা ফ্লোরিন 6 6 12 মানে এইচ এর মান 6 আর 6 বেরোলে সংকরণ কী হবে sp3d2, sp3d2 হলে কী হবে গঠন হবে অষ্টতলকীয়। অষ্টতল এবার লোন পেয়ার আছে না নেই, না লোন পেয়ার নেই, 6 থেকে 6 বাদে 0, তাহলে অষ্টতলকীয় হবে অক্টাহেড্রাল হবে। এবার যদি বলা হয় XeF4 এর এইচ এর মান কত হবে, জেননের হচ্ছে বাইরে কক্ষে 8টা 8 আর 4টা ফ্লোরিন 8 4 12, তাহলে এইচ এর মান 6, তাহলে সংখ্যা হচ্ছে sp3d2, গঠন তাহলে অষ্টতল হওয়া উচিত কিন্তু লোন পেয়ার রয়েছে, লোনের কটা রয়েছে 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে লোন পেয়ার যদি 2 রয়েছে তাহলে গঠন কেমন হবে, তাহলে অষ্টতলকীয় মানে ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্র, উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, তাহলে দুটা লোন পেয়ার আমরা দুটা উপরে একটা লোন পেয়ার আর নিচে একটা লোন পেয়ার বসিয়ে দিলে এটা হয়ে যাবে বর্গ সমতলীয়, মানে শুধুমাত্র বর্গক্ষেত্রটাই পড়ে আছে, উপরে বাহুও নেই নিচের বাহুও নেই, লোন পেয়ার বসে গেছে, এইখানে গঠনটা হয়ে যাবে বর্গ সমতলীয় বা স্কোয়ার প্লেনার। এবারে ত্রিকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে যখন আমরা লোন পেয়ার বসেছিলাম সময় ত্রিভুজের বাহুগুলোতে বসেছিলাম, আর যখন অষ্টতলকের সিস্টেমে যখন লোন পেয়ারগুলো বসাবো তখন উপরে এবং নিচের যে বন্ধনগুলো সেখানে বসাবো। এরপর চলে এসেছে ICl5, এইচ এর মান কত বেরোবে, কিন্তু কোনো আই বাইরে কক্ষে 7টা আর Cl 5টা Cl 5টা, তো 7 5 12 2 দিয়ে হলো 6 মানে sp3d2 সংকরণ। লোন পেয়ার কটা রয়েছে 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে লোন পেয়ার রয়েছে 1, তাহলে অষ্টতলকীয়ের একটাই লোন পেয়ার থাকবে, তাহলে একটা বাহু বা বন্ধন কিন্তু থাকবে, তাহলে বর্গক্ষেত্রের উপর একটা পিরামিড থাকবে, তাহলে আমরা বলবো বর্গ পিরামিডীয় বা স্কোয়ার পিরামিডাল। এবারে চলে আসি IF7, এইচ এর মান হবে 7 7 14 দিয়ে ভাগ করলে 7, তাহলে সংকরণ হবে sp3d3 আর sp3d3 হলে কী হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, কোনো লোন পেয়ার নেই, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডই হবে। তাহলে এই যে লিস্ট থেকে আমরা যেটা সহজে বললাম যে সংকরণের মান আমরা এইচ এর মান বের করলে সংকরণ মান পাবো 2 থেকে 7-এর মধ্যে হবে, sp থেকে sp3d3 পর্যন্ত হবে, আর হলে কি গঠন হওয়া উচিত ছিল সেটা আমরা বললাম। এবার যদি লোন পেয়ার থাকে তাহলে আকৃতি পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে অন্যরকম একটা আকৃতি হবে।
এবার লোন পেয়ারগুলো আমরা যদি আরেকবার বলে দিই যে 4 যদি এইচের মান বেরোয়, তাদের সংখ্যা sp3 হয়, চতুস্তলাও হওয়া উচিত ছিল, কিন্তু যদি একটা লোন পেয়ার থাকে গঠন হবে পিরামিডীয়, যদি দুটো লোন পেয়ার থাকে হয়ে যাবে ভি আকৃতি। এবারে 5-এর ক্ষেত্রে যদি আসি, যদি sp3d সংকরণ আসে, তাহলে একটা লোন পেয়ার থাকলে হবে বিক্রিয়া চতুস্তলক, দুটো লোন পেয়ার থাকলে হবে টি আকৃতি বিশিষ্ট, তিনটা লোন পেয়ার থাকলে হবে আই আকৃতি বিশিষ্ট। এবারে অষ্টতলকের সিস্টেমের ক্ষেত্রে চলে আসি, অষ্টতল সিস্টেমে যদি একটা লোন পেয়ার থাকে তাহলে হবে বর্গ পিরামিডীয়, আর দুটো লোন পেয়ার যদি থাকে বর্গ সমতলীয়। এবারে আমরা যে উদাহরণগুলো যদি বলি, প্রান্তীয় মৌল যদি দ্বিযোজী মৌল হয়, অক্সিজেন থাকে বা সালফার থাকে, তখন এসের মান যোগ হবে না। যেরকম আমরা যদি বলি CO2 কেন্দ্রীয় বর্ণ কার্বন, তাহলে কার্বনের বার এককে 4, আর এসের মান এখানে কিন্তু কোনো যোগ হবে না, কারণ অক্সিজেন দ্বিযোজী মৌল হলে সিগমা এবং জন্য যোগ এবং পাই জন্য বিয়োগ হওয়ার কারণে আলটিমেট কোনো যোগ হবে না। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, আর 2 মানে sp সংকরণ, আর sp হলে গঠন কেমন হবে রৈখিক। তাহলে দ্বিযোজী মৌল হলে খেয়াল রাখতে হবে এসের মান কোনো যোগ হবে না। আর একটা উদাহরণ হিসেবে যদি বলি XCOF4, জেনন OF4, তাহলে জেনন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এবারে অক্সিজেনের জন্য যোগ হবে না আর ফ্লোরিনের জন্য যোগ হবে, তাহলে জেননের 8, অক্সিজেন 0, আর ফ্লোরিনের 4টার জন্য 4, তাহলে 8 4 12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 মানে sp3d2 সংকরায়ন, তাহলে অষ্টতলকে হওয়া উচিত, কিন্তু লোন পেয়ার রয়েছে, কারণ 6 বেরিয়েছে, প্রান্তীয় মৌল কটা 5টা, কারণ অক্সিজেন 1টা 4টা ফ্লোরিন, তাহলে বিয়োগ করে লোন পেয়ার 1, তাহলে লোন পেয়ার 1 থাকা অনেক গঠন কেমন হবে বর্গ পিরামিডীয়। তাই এইভাবে আমরা সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা গঠন বলে দিতে পারবো। আর গঠন নির্ণয় করার সময় তোমাকে লোন পেয়ার আছে কিনা একটু জেনে নিতে, কারণ লোন পেয়ার আকৃতি নেই। এখান থেকে কোশ্চেন অনেক রকম থাকতে পারে, গঠনগুলো কোনটার গঠন কেমন হবে, বা সমতুল্য বর্গাকার কোনটির হবে, বা কোন দুটো আকার সমান হবে, বা কোনটিতে কত বেশি লোন পেয়ার আছে কম আছে, অনেক কিছু কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা চলে যাব যে সময় যৌগ তড়িযোজীর ন্যায় কিছু আচরণ করবে। কেন? কারণ একটা বন্ধন যদি একই মৌল দ্বারা গঠিত হয়, তাহলে টান উভয় দিকে তড়িৎতা একই হওয়ার কারণে টানের কোনো পরিবর্তন নেই, বন্ধনে ইলেকট্রনের সরণে কোনো পরিবর্তন নেই, তাহলে ওটা কিন্তু 100% সমযোজী, ওটা তড়িযোজীতে কোনোভাবে পরিবর্তিত হয় না। কিন্তু যদি একটা বন্ধনের সঙ্গে দুটো ভিন্ন মৌল থাকে, তাহলে তড়িৎতা অবশ্যই পার্থক্য থাকবে, আর তড়িৎতার পার্থক্য থাকার কারণে যে মৌলটা বেশি তড়িৎাত্মক মৌল সেই ইলেকট্রন নিজের দিকে টানবে ইলেকট্রন জোড়কে, ফলে সে ঋণাত্মক ধর্মী হবে, আর যার কাছ থেকে টেনে নিচ্ছে সে ধনাত্মক ধর্মী হবে, ফলে যৌগটা কিছুটা হলেও তড়িৎযোজী বা আয়নীয় যোজ্যতা প্রকাশ পাবে। অর্থাৎ সময় যৌগও তড়িৎযোজীতে রূপান্তরিত হয় যদি ভিন্ন মৌল দ্বারা বন্ধন থাকে। তাহলে ভিন্ন মৌল দ্বারা বন্ধন হচ্ছে পোলার বন্ধন বা ধ্রুবীয় বন্ধন, আর একই মৌল দ্বারা বন্ধন হচ্ছে নন পোলার বা অধ্রুবীয় বন্ধন। এবারে একটা যৌগের মধ্যে যদি অনেকগুলো পোলার বন্ধন থাকে, তাহলে যৌগটি যে আমরা বলে দেব যে একবারে এটা পোলার যৌগ না, অনেকগুলো পোলার বন্ধন থাকলে লব্ধি বের করতে হবে। লব্ধির মান যদি 0 হয় তাহলে সেটা পোলার হবে না, নন পোলার বা অধ্রুবীয় হয়ে যাবে। আর যৌগটা যদি লব্ধির মান পজিটিভ মান থাকে বা কোনো মান পাওয়া যায়, তাহলে আমরা বলবো ওই যৌগটা পোলার, যাকে আমরা দ্বিমেরু ভ্রামক দিয়ে বলতে পারি, যে লব্ধি বন্ধন ভ্রামক না বলে আমরা দ্বিমেরু ভ্রামক বলতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি, যে একটা সহজে বোঝার উপায় যদি বলি, যে এক BF3তে বোরন আর ফ্লোরিনের সঙ্গে বন্ধন 3টা রয়েছে, বোরন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিন তড়িৎাত্মক মৌল, তাহলে অবশ্যই এই বন্ধনগুলো পোলার বন্ধন, কিন্তু 3টা পোলার বন্ধন রয়েছে, কিন্তু এর লব্ধি যদি দেখা যায় 0। বা আর একটা সহজ উদাহরণ যদি আমরা নিই CO2, তা CO2 কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন তড়িৎাত্মক মৌল, তাহলে কার্বন অক্সিজেনের মধ্যে পোলার বন্ধন রয়েছে, তা দুদিকে দুটো পোলার বন্ধন রয়েছে, তাহলে পোলার বন্ধন দুদিকে দুটো সমানভাবে যদি কার্যকর হয়, তাহলে আলটিমেট টানটাই প্রশমিত হয়ে যাচ্ছে, ফলে তখন দ্বিমেরু ভ্রামক 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন যৌগটা হয়ে যাচ্ছে নন পোলার। সেইখানে বলা হচ্ছে যে যৌগটিতে পোলার বন্ধন থাকলেও যে সবসময় পোলার হবে যৌগটি তার মানে নেই, যৌগটি নন পোলার হতে পারে যদি লব্ধিটা 0 হয়। এই লব্ধিটা বোঝার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, আমি ক্লু হিসাবে যদি আমি একটা বলি, যে যৌগটি যদি কোনো লোন পেয়ার না থাকে এবং প্রান্তীয় মৌল যদি সব একই হয়,
তাহলে অবশ্যই মিউর মান শূন্য বেরোবে, অর্থাৎ লব্ধি বন্ধন ভ্রামকের মান শূন্য হবে, অর্থাৎ যৌগটি নন পোলার বা অধ্রুবীয়। আর যৌগটিতে কোনো যদি লোন পেয়ার থাকে, একটা হোক দুটো হোক থাকে, তাহলে যৌগটি অবশ্যই পোলার হবে। এটা হচ্ছে চেনার সহজ উপায়। পোলার এবং নন পোলার চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যৌগটিতে যদি লোন পেয়ার না থাকে এবং প্রান্তিক মৌল যদি সব একই হয়, তাহলে সব যৌগটি হবে নন পোলার বা অধ্রুবীয়। যেরকম BF3, CH4, PCl5, C6H6, CO2, CH2, CCl4, এগুলো সবগুলোই লোন পেয়ার নেই এবং প্রান্তিক মৌল সব একই, তাই এইগুলো সব হবে অধ্রুবীয়। আর যৌগটি যদি লোন পেয়ার থেকে যায়, NF3, SO2, H2O, PCl3, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যৌগগুলো ধ্রুবীয় বা পোলার হবে। এবারে যদি সিস ট্রান্স যৌগ থাকে, তাদের মধ্যে কোনটা পোলার কোনটা নন পোলার জিজ্ঞেস করে অনেক সময়। তাই সিস যৌগ মানে একই মৌল একই দিকে রয়েছে, তাহলে ওটা অবশ্যই পোলার হবে। আর ট্রান্স যৌগ মানে কি, একই মৌলগুলো বিপরীত দিকে রয়েছে, ফলে প্রশমিত হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ ট্রান্স আইসোমার বা ট্রান্স যৌগটি নন পোলার বা অধ্রুবীয়। আর বেঞ্জিন বলয়যুক্ত যৌগের ক্ষেত্রে যদি বলা হয় যে অর্থপ্যারামিটার মধ্যে কোনটা নন পোলার, প্যারাটা যেটা রয়েছে, প্যারা মানে কি পুরোপুরি বিপরীত পজিশন 180 ডিগ্রি কোণে একই মৌলগুলো রয়েছে, ফলে সেখানে কি হচ্ছে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে প্যারা যৌগগুলো কী হবে নন পোলার বা অধ্রুবীয়। আর অর্থ এবং মেটাগুলো হচ্ছে ধ্রুবীয়। এবারে দ্বিমেরু ভ্রামক বের করার যে সূত্র, মিউ সমান হচ্ছে E/D। ই হচ্ছে আধান, ইলেকট্রনের আধান, আর ডি হচ্ছে দূরত্ব। আর সেই মিউ ইডি এবং ডির মান গুণ করলে যে আমরা এককটা পাবো ডিবাই, সিজিএস পদ্ধতিতে দ্বিমেরু ভ্রামক একক ডিবাই, আর সেই ডিবাইয়ের মান হচ্ছে 10⁻⁻18 ESU সেমি। এবারে লাস্ট কেমিক্যাল বন্ডিংয়ের লাস্ট পয়েন্টে আমরা চলে আসব, যে বন্ড অর্ডার। অর্থাৎ আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস শিখেছি পরমাণু গঠনে, এবার অণুর যদি ইলেকট্রন বিন্যাস জানতে হয় তাহলে আমাকে বলবো আণবিক কক্ষকের প্রয়োজন। সেই আণবিক কক্ষকটা পারমাণবিক কক্ষগুলোর মিলনে তৈরি হয়, যেরকম A1S আর 1S এর মিলনে তৈরি হয় σ1s σ1 স্টার। কারণ দুটো পারমাণবিক কক্ষকের যখন মিলন হয়, একটা শক্তি কম হয় যেটাকে বলা বন্ডিং, আর একটা শক্তি বেশি হয় যাকে বলা অ্যান্টিবন্ডিং। অ্যান্টিবন্ডিংকে স্টার দ্বারা প্রকাশ করা হয়। যেমন σ1s এর মিলনে 1s এর মিলনে 1s এর মিলনে σ1s হয়, σ1 স্টার হয়। 2s এর মিলনে σ2s হয়, σ2 স্টার হয়। আর পিপির মিলনে তিনটা যেহেতু বন্ধন হয়, তাহলে সিগমা হচ্ছে σ2px, σ2px স্টার। আর পাই দুটো হয়, π2py, π2pz, একই রকম π2py স্টার, π2pz স্টার। এদের যদি শক্তির ক্রম বলা হয়, তা সবচেয়ে শক্তির ক্রম হচ্ছে σ1s, তারপরে σ1 স্টার, σ2s, σ2 স্টার, σ2px, π2py, π2pz, একই লেভেলে থাকবে, এই দুজনের শক্তি সমান, π2py স্টার, π2pz স্টার, আর সবচেয়ে বেশি শক্তি হচ্ছে σ2px স্টার। এই হচ্ছে শক্তির ক্রম। তবে ব্যতিক্রম রয়েছে B2C2N2 ক্ষেত্রে। B2C2N2 ক্ষেত্রে এই অর্ডারটা একটু পরিবর্তিত হবে। পরিবর্তিত বলতে কি, ওই σ2px এর শক্তি কম ছিল π2py π2pz এর তুলনায়, এখানে যেটা হবে σ2px এর শক্তি বেশি হবে, π2py আর π2pz এর শক্তি কম হবে। অর্থাৎ যদি বলা হয় B2C2N2 ক্ষেত্রে যেটা দাঁড়াবে σ1s লেস দেন σ1 স্টার, σ2s σ2 স্টার, π2py π2pz, σ2px π2py স্টার, π2pz স্টার, σ2px স্টার। আর এই আণবিক কক্ষগুলোতে সব ক্ষেত্রে দুটো করে ইলেকট্রন থাকবে। তো এই দুটো করে ইলেকট্রন যদি আমরা বসিয়ে দিই, তাহলে ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবো। আর ইলেকট্রন বিন্যাস পেয়ে যাওয়া মানে ওখান থেকে বন্ড অর্ডার পেয়ে যাবো। কারণ বন্ড অর্ডার হচ্ছে বন্ডিংকে কক্ষকে আণবিক কক্ষে ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিংয়ে ইলেকট্রন বাই 2। তাহলে আমরা বন্ডিং মানে যেগুলোতে স্টার নেই, অ্যান্টিবন্ডিং যেগুলো স্টার আছে, ওগুলোতে ইলেকট্রন দেখে আমরা কাউন্ট করে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো বন্ড অর্ডার। যেরকম আমরা যদি বলি H2 মোট এক দুটো ইলেকট্রন, তাহলে এর ইলেকট্রন যদি বসানো হয় σ1s2, দুটো ইলেকট্রন σ1s এ থাকবে। তো দুই যে ইলেকট্রন রয়েছে বন্ডিংয়ে রয়েছে, তাহলে বন্ডিং ইলেকট্রন 2, আর অ্যান্টিবন্ডিং কোনো ইলেকট্রন নেই, 2 - 0/2 মানে হবে 1। তাহলে এইখানে H আর H এর মধ্যে বন্ড অর্ডার হচ্ছে 1 বা বন্ধন থাকে 1। এই বন্ড অর্ডার যদি আমরা জেনে যাই, তাহলে আমরা অনেক কথা জেনে যেতে পারবো। বন্ড অর্ডার জেনে যাওয়া মানে বন্ড অর্ডার যত বেশি হবে বন্ধন শক্তি তত বেশি হবে। কারণ বন্ড অর্ডার মানে তো বন্ধন সংখ্যা, বন্ড অর্ডার যত বেশি হবে বন্ধন শক্তি বেশি হবে। আর বন্ধন শক্তি বেশি হওয়া মানে বন্ধন দৈর্ঘ্য তত কম হবে। তো
তাহলে বন্ধন শক্তিও পেয়ে যাব, বন্ধন দৈর্ঘ্য পেয়ে যাব। আর বন্ড অর্ডার যত বেশি হবে তার স্থায়িত্ব বেশি হবে, কারণ বন্ড শক্তি বেশি হওয়া মানে তার স্থায়িত্ব বেশি হওয়া। তাহলে বন্ড অর্ডার জানতে গেলে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিমনি বাই 2 ভাগ করলেই পেয়ে যাব। আর বন্ডিং ইলেকট্রন অ্যান্টিমনি ইলেকট্রন 2 করে যে মানটা পাবো সেটার মান যদি বেশি হয় তাহলে বন্ধন শক্তি বেশি হবে এবং স্থায়িত্ব বেশি হবে, আর বন্ধন দৈর্ঘ্য কম হবে। আর বর্ণটা যদি শূন্য বেরোয় তাহলে যৌগটার কোনো অস্তিত্ব থাকবে না। যেমন Ag2, হিলিয়ামের দুটো করে ইলেকট্রন, মোট 4টা ইলেকট্রন, তাহলে সিগমা 1s সে দুটো ইলেকট্রন, সিগমা 1s স্টারে দুটো ইলেকট্রন, তাহলে বন্ডিংয়ে দুটো অ্যান্টিমনিকে দুটা, তাহলে বন্ডিং 2 - 2/2 মনে করে 0। তাহলে Ag2 অণুর কোনো অস্তিত্ব নেই, Ag গুলো পরমাণু অবস্থায় থাকে। আর অযুগ্ম ইলেকট্রন যদি থাকে তাহলে যৌগটা হবে প্যারাম্যাগনেটিক, আর অযুগ্ম ইলেকট্রন না থাকলে হবে ডায়াম্যাগনেটিক। যেরকম আমরা অযুগ্ম ইলেকট্রন থাকে যে সমস্ত যৌগের, যেরকম থাকে O2, দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর Li2N2 এদের অযুগ্ম ইলেকট্রন থাকে না, এটা হবে ডায়াম্যাগনেটিক। তাই এখানেই আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের যে সিলেবাস অনুযায়ী যে পড়ার বিষয় আছে সেগুলো সম্পূর্ণ হলো। এই টপিক, এই বিষয়গুলো জিস্ট আকারে তুলে ধরলাম। খুবই অল্প সময়ের মধ্যে পড়াশোনাগুলো করে নিতে পারলে সমস্ত কথা মাথার মধ্যে থাকবে আশা করি, খুব প্রয়োজনে লাগবে আপনাদের। তাই সবশেষে আরেকবার বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নেবেন।